গল্পটা শুরু হয় একজন নার্সকে দেখিয়ে, যে ঠান্ডা মাথায় কাঁচি দিয়ে একটা মহিলা রোগীর কাপড় কেটে সরিয়ে ফেলছিল, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা ডাক্তাররা চিকিৎসা নিয়ে ভাবছিল না। তার চোখে ছিল শিকারী জানোয়ারদের মতো দৃষ্টি। অপারেশন শেষ হওয়া মাত্র এই মেয়েটার অজ্ঞান থাকার সুযোগ নিয়ে সেই ডাক্তার তার কেবিনে ঢুকে পড়ে আর তার সাথে এমন কিছু করে যেটা মুখে বলা সম্ভব না। এখানেই শেষ না, নিজের নোংরা ইচ্ছা পূরণ করার পরে সে তার আরও 2 সহকর্মীকে ডেকে আনে ওই মেয়েটার উপরে অত্যাচার করার জন্যে। সবচেয়ে বুক ফাটা ব্যাপার হলো, মেয়েটা কিন্তু সব বুঝতে পারছিল, কিন্তু তার শরীর ছিল একটা প্রাণহীন পাখির মতো, যে খাঁচার ভিতরে ছটফট করছিল কিন্তু উঠতে পারছিল না পারছিল চিৎকার করতে, না পারছিল নড়াচড়া করতে। শুধু তার চোখ দিয়ে টপ টপ করে নিঃশব্দের যন্ত্রণার জল পড়ছিল। সেই দিনের পর থেকে ওই 3 নরপশু আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে আর নিয়মিত ওই রকম মেয়েদের উপরে নরপশুদের মতন অত্যাচার চালিয়েই যায়। ধীরে ধীরে হাসপাতালের সবাই এই কথা জেনে গেলেও তাদের কোনো শাস্তি হয় না, উল্টে তারা একে একে পদোন্নতি পেয়ে বড় বড় ডাক্তার হয়ে যায়। কিন্তু কর্মের ফল বলে তো একটা কথা আছে। 10 বছর পর একটা নিস্তব্ধ রাতে ওই ডাক্তার, যে এখন একটা উঁচু পদে রয়েছে, সে বরাবরের মতোই একটা মেয়ে খুঁজছিল। ঠিক তখনই একটা অপূর্ব সুন্দরী মেয়ে সেই রুমে ঢোকে। ডাক্তার তো দেখেই ফিদা, কিন্তু সে যেই হাত বাড়াতে যাবে অমনি মেয়েটা তার হাত সরিয়ে দেয়। ডাক্তার ভাবছিল মেয়েটা হয়তো তার সাথে একটু লুকোচুরি খেলতে চাইছে। সে টেরও পায়নি মেয়েটার উরুতের কাছে একটা ধারালো ছুরি লুকানো ছিল। মুহূর্তের মধ্যেই মেয়েটা তাকে এলোপাতাড়ি কুপিয়ে কুপিয়ে ওখানেই খুন করে ফেলে। পরের দিন যখন ময়নাতদন্ত হয় তখন ফরেন্সিক ডাক্তার একদম অবাক। খুনের এমন অদ্ভুত কায়দা তারা আগে কখনো দেখেনি। তাকে 4 বার কোপানো হয়েছে আর প্রতিটি আঘাত একদম নিখুঁতভাবে হৃৎপিণ্ডর উপশিরাগুলোকে কেটে দিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আঘাতের চিহ্নগুলো ছিল খুব ছোট। তার মানে খুনি ইচ্ছা করে এমনটা করেছে যাতে রক্ত আস্তে আস্তে বের হয় আর সে ধীরে ধীরে মারা যায়। তদন্তকারী অফিসার ডিটেকটিভ কিম ভাবছিল ঠিক কতটা ঘৃণা মনে পুষে রাখার পরে একটা মানুষ এরকম ঠান্ডা মাথায় খুন করতে পারে। এই প্রথম খুনের রহস্য সমাধান করার আগেই খবর আসে যে আরও একজন লাশ পাওয়া গিয়েছে। এই দ্বিতীয় ব্যক্তিও একটা হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর, আর তাকেও ঠিক একই রকমভাবে খুন করা হয়েছে। ফরেন্সিক ডাক্তারের ধারণা, খুনি নিশ্চয়ই মানুষের শরীর সম্পর্কে দারুণ জ্ঞান রাখে আর সে ছুরি চালাতে একদম ওস্তাদ। তাহলে খুনি কি একজন ডাক্তার? যেহেতু মারা যাওয়া 2 জনই একই হাসপাতালে কাজ করতো, তাই ধরে নেওয়া হচ্ছে যে তারা নিশ্চয়ই কোনো ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিয়ে নিয়েছিল। ডিটেকটিভ কিম হাসপাতালের একটা বন্ধুর সাথে কথা বলে জানতে পারলো যে এই লোকগুলোর তেমন কোনো শত্রু ছিল না, তবে তাদের খুব ঘনিষ্ঠ আরেকজন বন্ধু আছে। ওই লোকটা কয়েক বছর আগে এই হাসপাতাল ছেড়ে দিয়ে একটা নামী প্লাস্টিক সার্জারি ক্লিনিকের ডিরেক্টর হয়েছে। পুরো ব্যাপারটা খতিয়ে দেখতে কিম একজন পুরনো নার্সিং অ্যাসিস্ট্যান্টের কাছে যায়। সে যখন ওই 3 জনের নাম বলে তখন 10 বছর আগের সেই ভয়াবহ ঘটনার কথাটা মনে করে ওই মহিলাটা একদম পুরো শিউরিয়ে ওঠে। তিনি জানান সেই সময় ওই 3 ডাক্তার মিলে একটা অসহায় মেয়ের সাথে কি জঘন্যই কালজানা করেছিল। সব শুনে কিমের সন্দেহ এবার একদম বিশ্বাসে বদলিয়ে যায়। তিনি নিশ্চিত হন যে 10 বছর আগের সেই মেয়েটাই এখন বদলার নেশায় ফিরে এসছে। নিজের সন্দেহ যাচাই করতে এসে পরের দিনই প্লাস্টিক সার্জারি ক্লিনিকের ডিরেক্টরের কাছে যাই আর 10 বছর আগে সেই ঘটনার কথাটা জিজ্ঞাসা করে। মুহূর্তের জন্য ডিরেক্টর ঘাবড়ে গেলেও সে তো একদম পাকা খেলোয়াড়। নিজেকে সামলিয়ে নিয়ে এমন ভান করে যেন সে এইসবের কিছুই জানে না। তার অভিনয় ধরে ফেলে কিম সরাসরি একটা বোমা ফাটিয়ে দেয়। সে জানায় যে তার 2 বন্ধুকে কুপিয়ে খুন করা হয়েছে। এটা শুনে ডিরেক্টর রাগে ফেটে পড়ে তাকে অফিস থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। ওর এই অদ্ভুত আচরণ দেখে কিমের আর কোনো সন্দেহ থাকলো না। কিম এবার একটা বড় ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিল। তিনি ঠিক করলো এই ডিরেক্টরের উপরে 24 ঘন্টা নজর রাখবে, যাতে সে তাকে টোপ হিসেবে ব্যবহার করে আসল খুনিকে আড়াল থেকে বের করে আনতে পারে। কিন্তু এই ডিরেক্টর লোকটা বড্ড শেয়াল মার্কা। তাকে চোখে চোখে রাখাটা মোটেও সহজ ছিল না। প্রতি রাতে সে হয় কোনো বারে পড়ে থাকতো, না হয় কোনো সস্তা আড্ডায় গিয়ে বসে থাকতো, যা কিমের ডিউটিকে একদম পুরো যন্ত্রণাদায়ী করে তুলছিল। তবে ভাগ্য ভালো যে সেই রাতেই ওই খুনি মেয়েটা তার শেষ কাজটা সারতে সেখানে হাজির হয়। সে খুব সুন্দর সাজগোজ করে আর মুখে একটা মুখোশ পরে ওয়েটারের আড়ালে ভিআইপি রুমে ঢোকার চেষ্টা করছিল, যেখানে ওই ডিরেক্টরটা ফুর্তি করছিল। কিন্তু দরজার কাছে পৌঁছানো মাত্রই তার দেখা হয়ে যায় ডিটেকটিভ কিমের সাথে, যে কিনা রুম ঘুরতে ঘুরতে ওই ডিরেক্টরকেই খুঁজে বেড়াচ্ছিল। কিমকে দেখে এই মেয়েটা অন্য পথে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই কিমের আনারি জুনিয়র পার্টনার উল্টো দিক থেকে দৌড়িয়ে আসছিল। ধাক্কা লেগে ওয়েটারের হাতের বরফের বালতিটা পড়ে যায়। ঝনঝন শব্দের সাথে তার ভেতরে লুকিয়ে রাখা খুনের অস্ত্রটা মাটিতে পড়ে যায়। বিপদটা বুঝতে পেরে মেয়েটা এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে পালাই। সাথে সাথেই কিম তার পিছু ধাওয়া করে তাকে এক কোণায় ঠেসে ফেলে ঠিকই, কিন্তু মেয়েটা হঠাৎ একটা মারাত্মক আক্রমণ করে বসে। কিম যখন সামলিয়ে নিয়ে উঠে দাঁড়ায় ততক্ষণে মেয়েটা পেছনের দরজা দিয়ে একদম হাওয়া হয়ে গিয়েছে। থানায় ফিরে এসে সে বারবার সিসিটিভি ফুটেজগুলো খতিয়ে দেখতে থাকে। মুখোশ পরা থাকলেও এটা পরিষ্কার ছিল যে মেয়েটা অসম্ভব সুন্দরী। আর ঘটনাস্থানে ফেলে যাওয়া ওই আজব ছুরিটা দেখে কিম এখন পুরোপুরি নিশ্চিত যে এ সেই 10 বছর আগেরই মেয়েটা। অন্যদিকে কিমের জুনিয়র পার্টনার হাসপাতালের পুরনো রেকর্ড ঘেটে একটা বড় ক্লু বের করে ফেলে। দেখা যায় ঠিক 10 বছর আগে একটা নির্দিষ্ট দিনে হাসপাতালে মাত্র একজন রোগী অজ্ঞান অবস্থায় ছিল। 7 বছর আগে সে নিজের নাম বদলে সুজি রেখেছে। অসম্ভব রূপের জাদুতে সে এখন দেশের নাম করা টপ একজন হিরোইন। কিম যখন জিজ্ঞাসাবাদের জন্য সুজিকে থানায় ডাকে, তার রূপের ছটক এতটাই ছিল যে দেখা গেল পুলিশ প্রধানও দরজা থেকে উকি মারছিল তাকে এক ঝলক দেখার জন্য। ইন্ট্রোগ্রেশন রুমে কিম একদম সরাসরি কথায় চলে আসে। সে সুজিকে জিজ্ঞাসা করে সে ওই মারা যাওয়া 2 ডাক্তারকে চেনে কিনা। সুজি প্রথমে না চেনার ভান করলেও কিম যখন প্লাস্টিক সার্জারি ডিরেক্টরের কথা তোলে তখন সে আর অস্বীকার করতে পারে না, কারণ ওই ডাক্তার নিজেও একজন সেলিব্রিটি। সুজি জানায় তারা একটা টিভি শোতে কয়েকদিন আগেই একসাথে কাজ করেছিল। কিম যখন তাকে 10 বছর আগের ঘটনার কথা জিজ্ঞাসা করে সে তখন একদম পাকা খেলোয়াড়ের মতো জবাব দেয়। সে খুব মেপে মেপে এমনভাবে উত্তর দেয় যে কোনো কিছু স্বীকারও করছিল না, আবার কোনো কিছু অস্বীকারও করছিল না। ফলে কিম তাকে আটকে রাখার কোনো আইনি সুযোগ পায় না আর তাকে বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়।
তদন্ত যখন মাঝপথেই আটকে যায় তখন কিম খুনে ব্যবহার হওয়া অস্ত্রটার দিকে নজর দেয়। এটা ছিল বাঘের নখের মতো বেঁকানো একটা ধারালো ছুরি। দোকানদার জানায় এটা ইন্দোনেশিয়ান এক ধরনের অস্ত্র, যা দিয়ে খুব নিখুঁতভাবে হাড়ের গাত থেকে মাংস ছাড়ানো যায়। কসাইদের কাছে এটা খুব প্রিয় জিনিস। কসাই শব্দটা শুনেই কিমের মাথায় একটা কথা খেলে যায়। তার মনে পড়ে যায় নিজের অ্যাপার্টমেন্টের ঠিক নিচেই একটা মহিলা কিছুদিন আগে একটা মাংসের দোকান খুলেছে। সে তাকে একবার মাংস কাটতে দেখেছিল, আর তার হাতের কাজ ছিল একদম সার্জিক্যাল ডাক্তারের মতো নিখুঁত। সত্যি বলতে সেই সময় কিম তার কাজের চেয়ে রূপের দিকে বেশি মজা ছিল। মেয়েটা এতটাই সুন্দরী ছিল যে আমাদের এই 30 বছরের অবিবাহিত ডিটেকটিভও ওই রাতে ঘুমোতে পারিনি। বিছানায় এপাশ ওপাশ করতে করতে সারাটা রাত কাটিয়ে দেয়। আর শেষমেশ 749টা ভেড়া গোনার পরে সে চোখ বন্ধ করে। এই ভেড়া গোনার ব্যাপারটা বন্ধুরা ঘুমানোর একটা সহজ উপায়, যেটা ঘুম না আসলে লোকে একটু ট্রাই করে দেখে। দেখা গেল এখন সব খাপছাড়া তদন্তগুলো জোড়া লাগতে শুরু করেছে। ওই ছুরি আর মেয়েটার শরীরের গঠন সবই নাইট ক্লাবের সেই খুনির মেয়েটার সাথে হুবহু মিলে যাচ্ছে। এত কিছুর পরে কিমার এটাকে কাকতালিয়া ব্যাপার বলে মেনে নিতে পারছিল না। ডিউটি শেষে সে সোজা মাংসের দোকানের দিকে রওনা দেয়, কিন্তু ভেতরে ঢোকার ঠিক আগের মুহূর্তেই তার ধাক্কা লাগে সাদা চুলালা একটা বৃদ্ধের সাথে। বৃদ্ধাটা পায়ে দিয়ে যাওয়ার সময় কিম একটা পারফিউমের গন্ধ পাই। গন্ধটা তার খুব চেনা মনে হচ্ছিল, কিন্তু কিছুতেই মনে করতে পারছিল না যে এটা আগে সে কোথায় শুকেছে। আপাতত সে ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়, কারণ দোকানের ভেতরে তার জন্য আরো জরুরি কিছু অপেক্ষা করছে। কিন্তু কিম যেই মাংসের দোকানে পা রাখলো তার পেশাদার মাথাটা একদম কাজ করা বন্ধ করে দিল। দোকানের সাজগোজ দেখে সে আবার ওই সুন্দরীর নেশায় ডুবে গেল আর তাকে নিয়ে কল্পনা করতে শুরু করলো। হঠাৎ করে মেয়েটা সামনে চলে আসায় কিম এতটাই ঘাবড়িয়ে গেল যে সে কেন সেখানে এসেছিল সেটাই ভুলে গিয়েছে। লজ্জায় লাল হয়ে পরিস্থিতি সামাল দিতে সে একদম আস্ত একটা খিঞ্জিলের মাথা কিনে নেয় আর সেখান থেকে কেটে পড়ে। পরের দিন সে আবার ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। তার মনে সন্দেহ থাকলেও আগের দিনের ওই লজ্জাজনক ঘটনার পরে সে আর ভেতরে ঢোকার সাহস পাচ্ছিল না। কিন্তু যেই সে পেছনে ফিরল তার কলিজা একদম শুকিয়ে গেল। মেয়েটা সরাসরি জিজ্ঞাসা করলো, এই সময় আমার দোকানের সামনে এইভাবে উৎপেতে বসে আছেন কেন? কিম নিজেকে বড় পুলিশ অফিসার হিসেবে দাবি করলেও মেয়েটা তাকে ততক্ষণে একটা চরিত্রহীন পাগল হিসেবে ধরে নেয় আর তাকে পুলিশের হুমকি দিয়ে বসে। এতে করে কিম একদম বোবা হয়ে যায় আর তাকে কোনো কাজের কথা জিজ্ঞাসা করার হিম্মত পায় না। বিরক্ত হয়ে কিম আবার সেই প্লাস্টিক সার্জারি ডিরেক্টরের কাছে ফিরে যায়। সে জানতো এই লোকটা একটা আস্ত আবর্জনা, তাই সে কোনো রকম দ্বিধা না করে তাকে যাচ্ছে তাই করে অপমান করতে শুরু করে। রাগে লাল হয়ে ডিরেক্টর চিৎকার করে বলে যে তাকে পুলিশের কোনো পাহারা দরকার নেই। কিন্তু কিম যেই ঘর থেকে বেরিয়ে যায় অমনি ডিরেক্টরের ভয়ে পিলে চমকিয়ে যায়। তার মনে হচ্ছিল খুনি মেয়েটা অন্ধকারের মধ্যে কোথাও যেন লুকিয়ে আছে। প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ডিরেক্টরের মাথা খারাপ হওয়ার মতন দশা হয়ে ওঠে। এমনকি অপারেশনের সময়ও সে ভুলভাল দেখতে শুরু করে। তার মনে হচ্ছিল টেবিলের উপরে শুয়ে থাকা রোগীটা 10 বছর আগের সেই মেয়েটা। নার্স যখন তার জন্য জল আনতে একটু বাইরে যায় তখন তার সেই পুরনো নোংরা স্বভাবটা আবার জেগে ওঠে। সে অজ্ঞান হয়ে থাকা ওই রোগীটার দিকে কুদৃষ্টিতে হাত বাড়ায়। ভাগ্য ভালো যে ঠিক তখনই নার্স ফিরে আসে আর মেয়েটা বেঁচে যায়। কিন্তু ডিরেক্টরের শয়তানি কমে না। সে সাথে সাথেই ওই নার্সকে জ্বালাতন করতে শুরু করে আর তার ক্ষমতা ব্যবহার করে তার মুখ বন্ধ করে রাখতে বাধ্য করে। অহংকারী এই ডিরেক্টর একদমই বুঝতে পারছিল না যে তার পাপের ফল একদম দোরগোড়ায় চলে এসছে। সেই রাতে সে যখন নিজের গাড়ির গ্যারেজে ঢুকলো হঠাৎ আলো টিমটিম করে জ্বলতে নিভতে শুরু করলো। জন্মগত ভীতু হওয়ার কারণে সে বুঝে যায় যে কিছু একটা গন্ডগোল আছে আর আতঙ্কে চিৎকার করে ওঠে। ঠিক যখন অন্ধকারে লুকিয়ে থাকা খুনিটা তাকে আক্রমণ করতে যাবে অমনি কোথা থেকে ডিরেক্টরের মেয়ে আর একজন সিকিউরিটি গার্ড ওখানে এসে হাজির হয়, যেটা দেখে খুনি মেয়েটা পিছু হাঁটতে বাধ্য হলেও হাল ছাড়লো না। সেই গভীর রাতে সে কোনো মতে ডিরেক্টরের বাড়ি ঢোকে আর তাকে কোণঠাসা করে নেয়। ডিটেকটিভ কিম আর তার টিম খবর পাওয়ার আগেই ডিরেক্টরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি ভিত্তিতে রক্ত দেওয়ার ফলে সে যাত্রায় বেঁচে গেল। ধস্তাধস্তির সময় ডিরেক্টর খুনি মেয়েটার উড়োতে ছুরি দিয়ে একটা আঘাত করতে পেরেছিল। এই কুলুটা হাতে পাওয়ার পরেই কিম তাড়াতাড়ি করে সেই মাংসের দোকানে ছুটে যায়। সে এমন ভাব করছিল যেন সে শুধু মাংস কিনতে এসছে। আসলে তার আসল উদ্দেশ্য ছিল মেয়েটার উড়োতে নজর রাখা। সে তাকে জেরা করতে চেয়েছিল ঠিকই, কিন্তু 30 বছরের অবিবাহিত কিম ওই রূপসীর সামনে গিয়ে একদম পুরো ভেবাচাকা খেয়ে গেল। লজ্জায় পড়ে সে বারবার আরও বেশি মাংস কেনার অজুহাত দেখাতে থাকে, কিন্তু যাওয়ার ঠিক আগের মুহূর্তে সে খেয়াল করে যে মেয়েটা খুঁড়িয়ে হাঁটছে। এটা দেখার পরে কিমের মনে তো একটা আশার আলো জ্বলে ওঠে। মেয়েটার উড়োতে ক্ষত আছে কিনা সেটা দেখার জন্য সে একটা ফোন দিয়ে আটে। দোকান থেকে না যাওয়ার জন্য সে আজেবাজে সব অজুহাত দিতে থাকে আর সুযোগ বুঝে তাকে একদম অপ্রস্তুত করে ফেলে। সে হঠাৎ মেয়েটাকে টেবিলের উপরে চেপে ধরে তার স্কার্টটা উপরে তুলে নেয় আর ঠিক সেখানেই সেই ক্ষতটা ছিল। ধরা পড়ে গেছে বুঝতে পেরে মাংস বিক্রেতা ওই সুন্দরী মেয়েটার সাথে সাথেই তার কিমের মতো নরম মনের মানুষ ওই মহাময়ী চরিত্রের জাদু আর আটকে রাখতে পারল না। যখন ডিটেকটিভ আর সেই সুন্দরী নিজেদের মধ্যে ডুবেছিল ঠিক তখনই হাসপাতালে চরম দুর্ঘটনা ঘটে যায়। আসল খুনি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই গার্ডদের ধোলাই দিয়ে ডিরেক্টরকে হুইল চেয়ারে বেঁধে অ্যাম্বুলেন্সে করে অপহরণ করে নেয়। কিম খবর পেয়ে যখন হাসপাতালে পৌঁছলো ততক্ষণে ডিরেক্টর হাওয়া, কোথাও কোনো চিহ্ন নেই। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় একটা মহিলা ডিরেক্টরকে নিয়ে যাচ্ছে, যার শরীরের গঠন আগের সেই খুনির সাথে হুবহু মিলে যাচ্ছে। কিন্তু আসল টুইস্ট হলো ঠিক যখন অপহরণ হচ্ছিল তখন সেই সুন্দরী মাংস বিক্রেতা তারই বিছানায় শুয়েছিল, যার ফলে মেয়েটার উপর থেকে সব সন্দেহ দূর হয়ে যায়। অন্যদিকে ডিরেক্টরের যখন জ্ঞান ফেরে সে দেখে একটা অন্ধকার আর নোংরা কসাইখানায় সে বাধা অবস্থায় পড়ে আছে। সে আতঙ্কে চিৎকার করে প্রাণ ভিক্ষা চাইছিল। ঠিক তখনই কুজো হয়ে একটা বৃদ্ধা সেই রুমে ঢোকে। ডিরেক্টর তাকে বাঁচানোর জন্য মিনতি করতে থাকে, কিন্তু ওই বিদ্যা ছিল একদম পাথরের মতো ঠান্ডা।
হঠাৎ একটা মহিলা সামনে এসে তার হাত পা একদম নিখুঁতভাবে কাটতে শুরু করে, ঠিক যেমনভাবে আগের 2 ডাক্তারকে খুন করা হয়েছে। যন্ত্রণায় ছটফট করতে করতে ডিরেক্টর প্রায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। তখনই বৃদ্ধা ওই ডিরেক্টরের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল যে, তোদের মতো জানোয়ারদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমি সারা জীবন অপেক্ষা করেছি। এই কথাটা শুনেই ডিরেক্টরের 10 বছর আগের সেই ভয়াবহ স্মৃতিটা মনে পড়ে যায়, আর ভয়ে তার শরীর একদম কাঁপতে শুরু করে। বৃদ্ধা তার লাঠি দিয়ে ডিরেক্টরকে 2বার আঘাত করে তার প্যান্টটা খুলে ফেলে। এরপরে কি হতে চলেছে সেটা ডিরেক্টরও কল্পনা করতে পারেনি, যতক্ষণ না সেই ঘরে একটা বিশাল শিকারি কুকুর ছেড়ে দেওয়া হয়। যখন সে বুঝতে পারলো তার কপালে কি আছে, ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। ডিরেক্টর যে অঙ্গ দিয়ে পাপ করেছিল, কুকুরটা সেখানে কামড় দিয়ে একদম সেটাকে ছিঁড়ে ফেলে। এরকম সাজা যদি বন্ধুরা আইন ব্যবস্থায় থাকতো, তাহলে এই ধরনের পশুরা এরকম খারাপ কাজ করার আগে 100 বার হলেও ভাবতো। দেখা গেল ঠিক সেই মুহূর্তেই বিদ্যা তার হাতে লাঠিটা ছুঁড়ে ফেলে দেয়, চশমা খোলে আর মুখ থেকে একটা মেকআপের মুখোশও টেনে ছিঁড়ে ফেলে। সেই মুখোশের আড়ালে আর কেউ না, স্বয়ং 10 বছর আগের সেই মেয়েটা, নামকরা হিরোইন সুজি বেরিয়ে আসে। এতগুলো বছর ধরে সে তিল তিল করে এই প্রতিশোধেরই ছক কষছিল। পরদিন সকালে কিম যখন সেই সুন্দরী মাংস বিক্রেতার বিছানায় জেগে ওঠে, তখনই সে ডিরেক্টরের মৃত্যুর খবর পায়। সে তড়িঘড়ি করে ঘটনাস্থানে যেতে চাইলেও ওই সুন্দরী তাকে আরও কিছুক্ষণ আটকে রাখার চেষ্টা করে, কিন্তু খুনের মামলা বলে কিমকে যেতেই হয়। এখানে মেয়েটা কিছু একটা বলতে চাইছিল, কিন্তু কিমকে চলে যেতে দেখে সে একদম চুপচাপ দাঁড়িয়ে থাকলো। ময়নাতদন্তের পর ফরেন্সিক ডাক্তার একটা অদ্ভুত তথ্য খুঁজে পাই। যদিও 3 জনকে একই মাংস কাটা ছুরি দিয়ে খুন করা হয়েছে, কিন্তু প্রথম 2 জন খুন হয়েছিল ডান হাতি কারোর হাত থেকে, আর এই শেষ জন খুন হয়েছে বাম হাতি একজনের হাত থেকে। তার মানে হচ্ছে এই খুনের পেছনে অন্তত 2 জনের হাত আছে। এটা জেনে কিমের বুক কেঁপে ওঠে। সে কি তবে এমন কোনো মেয়েকে ভালোবেসে ফেলেছে যে একটা খুনি? এরপরে যখন সে তার পার্টনারের সাথে একটা দোকানে বসে খাচ্ছিল, তখন টিভির খবর এসে তার উত্তর পেয়ে যায়। দেখা যায় সুজিন তার নতুন সিনেমায় একটা বৃদ্ধের চরিত্রে অভিনয় করছিল। তাকে ওই সাজে দেখে সে একদম পাথর হয়ে যায়। এ তো সেই একই বৃদ্ধা যার সাথে তার ওই মাংসের দোকানে ধাক্কা লেগেছিল, আর সেই জন্যই ওই পারফিউমের গন্ধটা তার এতটা চেনা লাগছিল, কারণ সুজিনকে জিজ্ঞাসাবাদের সময় সে এই গন্ধটাই তার কাছ থেকে পেয়েছিল। অবশেষে সব রহস্য পরিষ্কার হয়ে যায়। সুজিন হলো এই পুরো ঘটনার মূল কারিগর। সে রাতে ওই মাংসের দোকানে যেত মাংস কিনতে না, বরং তার খুনি পার্টনারকে নির্দেশ দিতে। আর সেই খুনি আর কেউ না, কিমের সেই সুন্দরী মাংস বিক্রেতা। আর শেষ খুনটা কেন বাম হাতে হয়েছে সেটা সহজ হিসেব। প্রথমত ওই সুন্দরী মেয়েটা পায়ে চোট পাওয়ার জন্য নড়াচড়া করতে পারছিল না। দ্বিতীয়ত সে কিমকে নিজের সাক্ষী হিসেবে ব্যবহার করেছিল, যাতে কেউ তার উপরে সন্দেহ না করে। এই সুযোগে সুজিন বিদ্যার ছদ্মবেশে ডিরেক্টরকে কিডন্যাপ করে মেরে ফেলে। যেহেতু সুজিন বামহাতি, তাই জখমের ধরনটাও বদলে গিয়েছিল। তবে প্রমাণ না পাওয়া পর্যন্ত কিমের কাছে এগুলো শুধুই একটা থিওরি। সে যখন তড়িঘড়ি করে সেই মাংসের দোকানে ফিরে যায়, দেখে পুরো দোকানটা খালি পড়ে আছে। সেই সুন্দরী মেয়েটা উধাও, আর তার ফোনও বন্ধ। দোকান ছেড়ে পালানোর এই ঘটনাটা কিমের সন্দেহ একদম সত্যি বলে প্রমাণ করে দেয়। সে হিরোইন সুজিকে শেষবারের মতো জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠালো, কিন্তু জেরার মুখে সুজিন ছিল একদম শান্ত। সে জানতো কিমের কাছে কোনো শক্ত প্রমাণ নেই। যতক্ষণ না সে নিজে মুখে কিছু বলছে, পুলিশ তার কিছুই করতে পারবে না। দেখা গেল উল্টে সে পুলিশের বিরুদ্ধেই হয়রানি করার মামলার হুমকি দেয়। ওপরতলার চাপে পড়ে পুলিশ প্রধান কিমকে বাধ্য করে সুজিনকে ছেড়ে দিতে। এই ঘটনার পর থেকে এই ডিটেকটিভ কিম একদম পুরো ভেঙে পড়ে। সে নিজেকে ঘরে বন্দি করে ফেলে, আর বাইরের পৃথিবী থেকে একদম যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। নিজের গোয়েন্দার দক্ষতা নিয়ে তার এখন সন্দেহ হতে শুরু করেছে। কিন্তু সবকিছু চেয়ে বড় কষ্ট ছিল ওই সুন্দরীর প্রতারণা, যাকে সে মন থেকে ভালোবেসেছিল। ঠিক এমন সময় একদিন খবরের কাগজে তার চোখ আটকে যায়। একজন কুখ্যাত মহিলা পাচারকারীকে তার নিজের ঘরেই খুন করা হয়েছে, আর খুনের ধরনটা সেই 3 ডাক্তারের মতোই হুবহু একই। এটা জানার পর কিমের ভিতরের গোয়েন্দা মনটা আবার জেগে ওঠে। সে ব্যাগ গুছিয়ে নিয়ে সোজা সেই শহরে চলে যায় যেখানে খুনটা হয়েছে। কয়েকদিন খোঁজাখুঁজির পরে সে সেখানে নতুন খোলা একটা খিঞ্জিরের মাংসের দোকানও খুঁজে পায়, আর সেখানেই সে তাকে দেখতে পায়, যাকে দেখার জন্য সে এতদিন ছটফট করছিল। কিম তাকে সরাসরি আক্রমণ করে জিজ্ঞাসা করে, যেখানেই খুন হচ্ছে সেখানেই তোমার মাংসের দোকান কেন খুলছে? এইসব খুনের পেছনে তুমিই আছো, তাই না? দেখতে দেখতে এই পরিস্থিতি চরমে পৌঁছে যায়, আর তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। মেয়েটা লড়াইয়ে ওস্তাদ হলেও কিম শেষ পর্যন্ত তাকে মাটিতে চেপে ধরে কাবু করে ফেলে। কিন্তু নিজের ভালোবাসার দিকে তাকিয়ে কিম বুঝতে পারে তাকে সে কোনোভাবেই আইনের হাতে তুলে দিতে পারে না। শহরে ফিরে কিম প্রথমে পুলিশ প্রধানের কাছে গিয়ে তার পদত্যাগপত্রটা জমা দেয়। সে ঠিক করে নেয়, যদি একজন খুনিকে সে সাজা দিতে না পারে, তবে এই পুলিশের পোশাক পরার তার কোনো অধিকারই নেই। সাধারণ নাগরিক হয়ে কিম এক মুহূর্ত সময় নষ্ট না করে আবার সেই মাংসের দোকানে ফিরে যায়। এবারও তাদের মধ্যে লড়াই হয়, কিন্তু সেটা ছিল ভালোবাসার লড়াই। সারা রাত একসাথে কাটানোর পরে পরের দিন দুপুরবেলা কিমের ঘুম ভাঙে। ফোন হাতাড়াতে গিয়ে সে ড্রয়ারের উপর থেকে একটা ফটো অ্যালবাম নিচেই ফেলে দেয়। কৌতূহলবশত সেই অ্যালবামটা খুলে পাতা উল্টাতেই তার হার্টবিট যেন একদম বন্ধ হয়ে যাওয়ার দশা। সে দেখে এই সুন্দরী মাংস বিক্রেতার আসলে একজন যমজ বোন আছে। সেই মুহূর্তেই কিমের কাছে সব ধাঁধা পরিষ্কার হয়ে যায়। যদিও সুজিন ছিল এই প্রতিশোধের মাস্টার মাইন্ড, কিন্তু হাসপাতাল থেকে ডিরেক্টরকে তুলে নিয়ে গিয়ে যে খুন করেছে সেটা সুজিন ছিল না। আর এখন কিমের পাশে শুয়ে থাকা এই মেয়েটাও না। সেই বামহাতি খুনি ছিল আসলে কিমের প্রিয় মানুষের যমজ বোন। এখানেই আমরা বুঝতে পারি যে সুজিন বিদ্যের রূপে তার প্রতিশোধটা নিয়ে নিয়েছে, কিন্তু সে নিজের হাতে খুন করেনি। আর একই সাথে আমাদের ডিটেকটিভ কিমের গার্লফ্রেন্ডও খুন করেনি, খুন করেছে আসলে তার যমজ বোন। এখন পাশে ঘুমিয়ে থাকা প্রিয় মানুষটার দিকে তাকিয়ে কিম বুঝতে পারে যে কে বা কেন খুন করেছে এসব এখন আর তার জন্য একদমই জরুরি না। তার কাছে সব থেকে জরুরি এখন তার প্রিয় মানুষটা। আর এভাবেই বন্ধুরা আমাদের আজকের মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এমন আরও নতুন নতুন কোরিয়ান, চাইনিজ, জাপানিজ আর থাই মুভি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।